লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, অনেকদিন পরে আবারও ফিরে এলাম। জানি ভালো আছেন বরাবরের মতোই। বলছিলাম দীপ্ত, সিলেট থেকে। বর্তমানে আমি ভূত.কমের একজন অফিসিয়াল স্টোরি টেলার। প্রথমে আপনাকে ও ভূত.কমের শ্রোতা বন্ধুদের জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি নতুন বছরটা সকলের ভালোর মধ্য দিয়েই যাবে। আপনাকে এবং সেজুতি আপুকে আমি আলাদাভাবে কথা দিয়েছিলাম যে এইচএসসি পরীক্ষা শেষ হলে আবারও নতুন নতুন ঘটনা লিখে পাঠাবো। তো আপনাদের কথা দিয়ে সে কথা এড়িয়ে যাব এমন আমি নই। সে কারণেই আবার নতুন ঘটনা পাঠানো শুরু করছি। ভালো লাগলে ভূত.কমের শ্রোতা বন্ধুদের পড়ে শোনানোর অনুরোধ রইল। আগে ভেবে রেখেছিলাম যে এইচএসসি পরীক্ষা শেষ হলে 2019 সালে শোনা একটি ঘটনা লিখে পাঠাবো, কিন্তু আকস্মিকভাবে সম্প্রতি অন্য একটি ঘটনা শোনা হয়ে গেল। আমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয় 20 ডিসেম্বর। সেদিন আমার মেসেঞ্জার গ্রুপে জানতে পারি যে আমাদের প্রিয় একজন স্যার, যার কাছে আমরা প্রথম বর্ষ থেকে প্রাইভেট পড়ছি, তিনি 21 তারিখ সিলেটের একটি রেস্টুরেন্টে আমাদের ব্যাচের সবার সাথে মিট আপ করার জন্য আয়োজন করেছেন। তো যথারীতি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ইমরুল একসাথে যাই পরদিন সেখানে। কিছু সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর পর সেখানে লাঞ্চ করে বিকেলবেলা আমি আর ইমরুল বাসায় ফেরার জন্য রিক্সা দেখছিলাম। আমাদের বাসা অনেকটা কাছাকাছি হবার কারণে আমরা একসাথেই সবখানে আসা যাওয়া করি। আচমকা একটা রিক্সা এসে আমাদের সামনে থামলো। রিক্সাওয়ালা রিক্সা থেকে নেমে পরিষ্কার শুদ্ধ ভাষায় জিজ্ঞেস করলো, কই যাবেন ভাতিজা? চমকে উঠলাম, কারণ আমরা সিলেটের স্থানীয় মানুষজন সাধারণত সিলেটের হাটে বাজারে রাস্তাঘাটে লোকদের সাথে সিলেটি ভাষাতেই ইন্টারঅ্যাক্ট করি। তাই হঠাৎ একজন রিক্সা চালকের কণ্ঠে পরিষ্কার শুদ্ধ ভাষায় কথা শুনে আমি এবং ইমরুল বেশ অবাকই হয়েছিলাম। এবার ভালো করে তার চেহারার দিকে তাকাতেই আমরা আরও চমকে উঠি। আমি বোধহয় এত সুন্দর চেহারার মানুষ খুব কম দেখেছি। সেই রিক্সাওয়ালা চাচার আধ পাকা চুল দাড়ি দেখে বুঝলাম তিনি মধ্যবয়সী, কিন্তু তার চেহারায় আলাদা একটা সৌন্দর্য এবং ঔজ্জ্বল্য আছে যা কোনো মানুষকে খুব সহজে আকর্ষণ করে। তো যাই হোক, আমরা তাকে আমাদের লোকেশন বললে তিনি যেতে রাজি হন। প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে একটা রিক্সা না পাওয়ায় আমি আর ইমরুল বেশ বিরক্ত হয়েছিলাম। তাই চাচা রাজি হয়ে যাওয়ায় আমি আর ইমরুল ভাড়া নিয়ে বার্গেইন না করে উঠে পড়ি রিক্সায়। রিক্সা করে বাসায় ফিরছিলাম। সেই রেস্টুরেন্ট থেকে আমাদের বাসা বেশ কিছুটা দূরে। এর মধ্যে একটু এগোনোর পরেই আমরা ট্রাফিক জ্যামে আটকা পড়ি। তখন রিক্সাওয়ালা চাচা তার পরনের ফুল স্লিভ শার্টের স্লিভ গুটিয়ে কনুইয়ের ওপর নিয়ে আসেন। সেই সময় আমি খেয়াল করি চাচার হাতের কনুইয়ের ওপরে আলাদা আলাদা 4টি তাবিজ বাঁধা। দেখে খুব আজব লাগলো। একজন মানুষের হাতে 4টি তাবিজ পরপর বাঁধা থাকলে যে কারোরই একটু অদ্ভুত লাগতে পারে। কৌতূহল সামলাতে না পেরে আমি সাথে সাথে ওনাকে জিজ্ঞেস করি, চাচা, আপনার হাতে এতগুলো তাবিজ কেন? তখন সেই রিক্সাওয়ালা চাচা আমাদের বলেন, বাবারে, সে এক বিশাল কাহিনী। ঘটনা কিন্তু একদম সত্য। শুনতে চাও সেই কাহিনী? আমি কিছু বলার আগেই ইমরুল বলল, জি চাচা, শুনতে চাই, আপনি বলুন। এমনিতেও এই জ্যাম ভেঙে বাসায় পৌঁছাতে অনেক দেরি হবে। তখন চাচা আমাদের সাথে তার জীবনে ঘটে যাওয়া এক ভীষণ আশ্চর্যজনক সত্য ঘটনা শেয়ার করলেন। আমি কিন্তু তখনও পর্যন্ত বুঝতে পারিনি যে এর সাথে অলৌকিক কোনো কিছুর সম্পর্ক আছে। ঘটনা শুনে আমি বড় তাজ্জব বনে গিয়েছিলাম। ঘটনাটি হয়তো অতটা ভয়ের নয়, কিন্তু এর সাথে অতি প্রাকৃত জগতের যোগ আছে। তাই ঘটনাটি শোনার পর ভূত.কমে পাঠাবো বলে ঠিক করি। চাচা শুদ্ধ ভাষায় কথা বলতে থাকলেও তার কথায় কিছুটা আঞ্চলিকতার টান ছিল, যেটা অনেকেরই থাকে। তো আমিও চেষ্টা করেছি অনেকটা সেভাবেই লেখার। সিলেট শহরের একটি ব্যস্ত সড়কের ট্রাফিক জ্যামে একটু একটু করে এগোতে এগোতে সেই রিক্সাওয়ালা চাচার মুখ থেকে শোনা ঘটনাটি এবার শুরু করা যাক। শব্দ চয়ন ও বানানে কোনো ভুল থাকলে আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চাচা বলতে শুরু করলেন, ঘটনা আজ থেকে প্রায় 25 বছর আগের। তখন আমার জোয়ান বয়স। এখন আমাকে যা দেখতেছ, যৌবনকালে আমার চেহারা সুরত এর থেকে আরো সুন্দর ছিল। 10 গ্রামের লোকে আমাকে চিনত। যেই আমাকে দেখতে আসতো বলতো আমি নাকি দেখতে রাজকুমারের মতন। তখন শরীর স্বাস্থ্যও খারাপ ছিল না, নিয়মিত খেলাধুলা করতাম। আমার মা বাপ কোনো কালেই আমাকে খারাপ ব্যবহারের শিক্ষা দেয়নি। সব মিলিয়ে আশেপাশের সবাই আমাকে বেশ পছন্দ করত। আমি নিজেও তাজ্জব হয়ে যেতাম।
আমার প্রতি আল্লাহর এই দানের জন্য। কিন্তু আমার এই মূল্যবান সম্পদ, আমার এই সুন্দর চেহারা যে আমার জীবনের সবচাইতে বড় অভিশাপ হয়ে উঠবে, সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আমার বয়স তখন 20-22। আমার বড় আপার বিয়ে হয়েছিল অনেক আগে। আমার ছোট বোনের বিয়ে হয় সেই বছর। তখন ছিল শীতকাল। একদিন পাশের গ্রাম থেকে বড় এক টুর্নামেন্ট খেলার জন্য ডাক আসে। যেহেতু খেলায় জিতলে প্রাইজ মানি পাওয়া যেত, তাই আমিও রাজি। যথারীতি ফুটবল ম্যাচ খেলার পর সেই ম্যাচ জিতে টাকার ভাগ বুঝে নিয়ে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। একে তো শরীর কাঁপানো ঠান্ডা, এর উপরে এমন ঘন কুয়াশা পড়েছিল যে 1 হাত দূরের জিনিসও ঠাহর করা যায় না। আধার রাতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাসায় আসছিলাম। পথে বেশ বড় বড় অনেকগুলো গাছ ছিল। ওই গ্রাম প্রায় পার হয়ে আমাদের গ্রামে চলে আসছিলাম আমরা। সেই সময় এক অশ্বত্থ গাছের তলে আসার পর হঠাৎ করেই কড়া সুগন্ধে চারিদিক ভরে যায়। সঙ্গে সঙ্গে এক ভীষণ মিষ্টি নারী কণ্ঠ আমার কানে ভেসে আসতে থাকে। পরিষ্কার শোনা যাচ্ছিল না, কিন্তু আমার কাছে মনে হলো কোনো মেয়ে আমার নাম ধরে ডাকছে পেছন থেকে। মনে মনে বেশ ভয় পেলাম, কিন্তু পেছন ফিরে তাকাই না। কারণ ছোটবেলা থেকেই শুনেছি রাতের বেলা কেউ পেছন থেকে ডাক দিলে ঘুরে তাকাতে নেই, তাকালে বড় বিপদ হবে। শুরু করলাম দৌড়। ঘরে আসার আগ পর্যন্ত দৌড় থামেই নাই। বাসায় যাওয়ার পর আমি ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। সেদিন রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। আমি স্বপ্নের মধ্যে দেখি ঘন অন্ধকারের মধ্যে সেই নারী কণ্ঠ আমার সামনে এসে উপস্থিত হয়েছে। এবার সে আমাকে তার নিজের পরিচয় দিল। সে তার সুমিষ্ট গলায় বলল সে নাকি একজন পরী এবং তাকে নাকি আমি চিনব না, কিন্তু আমাকে তার পছন্দ হয়েছে এবং সে আমাকে বিয়ে করতে চায় এবং তার দেশে নিয়ে যেতে চায় এবং আমি যা চাইবো তাই পাবো। শুধু একটাই শর্ত, আমাকে আজীবনের মতো এই পৃথিবী ত্যাগ করে তার সাথে তাদের রাজ্যে বসবাস করতে হবে। কথা শুনে আমি ভয়ানক চমকে উঠি। আমার ঘুম ভেঙে গেল। যদিও আমি নিয়মিত নামাজ পড়তাম, কিন্তু জিন ভূতে তখন আমার বিশ্বাস ছিল না। সেই জন্য আমি কাউকে কিছু বলিনি। পরদিন ঘুম ভাঙার পর দেখলাম তেমন কিছুই অস্বাভাবিক নেই, বা থাকলেও সেই সময় আমার চোখে পড়েনি। যাই হোক, সপ্তাহখানেক চলে গেল, আমার সাথে তেমন কিছু হলো না। আমি তো তখন আবার নিজের ধাঁতে ফিরতে শুরু করেছি। এরপর আবার একদিন রাতে গ্রামের এক ছোট বোনের বিয়ে থেকে ফিরছিলাম। হঠাৎ করে পুকুরের পাশ দিয়ে যাবার সময় জলের মধ্যে ছলাৎ ছলাৎ শব্দ শুনে ভয় পেলাম। পুকুরের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। তাহলে এই শব্দ আসছে কোত্থেকে? আল্লাহ আল্লাহ করতে করতে বাড়ি এলাম। সেই দিন আরেকটা খারাপ স্বপ্ন দেখি। এইবার একেবারে ভিন্ন এক কণ্ঠ এসে স্বপ্নের মধ্যে আমার সাথে কথা বলল। আমি আশ্চর্য হয়ে গেলাম যখন বুঝতে পারলাম সেও এক পরী এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দিল এবং পরীর রাজা করার প্রস্তাব দিল। বিষয়গুলো অতটা ভয়ের নয়, কিন্তু সেই সময় কেন জানি না আতঙ্কে আমি 2 চোখের পাতা এক করতে পারছিলাম না। কারণ আমি আমার মা বাবাকে ছেড়ে কোথাও গিয়ে একা এক রাতও থাকিনি, তাই তাদের ছেড়ে থাকবার কথা আমি কোনোদিন ভাবতেও পারি না। আমার রাতটা নির্ঘুম কেটে গেল। তখন আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমার জিনে ভূতে কোনোদিনই বিশ্বাস ছিল না। ঘটনাটি আমি আগের মতোই হেলাফেলা করে উড়িয়ে দিলাম। এ ঠিক 2 দিন পরেই যা ঘটল সেটা আরো ভয়ানক। রাতের বেলা বাবা আমাকে পাট খেতে পাঠালো একটা কাজে। ক্ষেত থেকে আসার সময় যখন বড় মাঠের মাঝখান দিয়ে আসছিলাম, তখন আবার ফুলের গন্ধ পেলাম। এবার বিপদ বুঝতে পেরে এক মুহূর্ত দেরি করি নাই। এক দৌড়ে ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। যথারীতি রাত্রিবেলা আবার স্বপ্ন দেখলাম। এবারে 2টি নারী কণ্ঠ স্বপ্নে এসে আমাকে একসাথে বলতে লাগলো তারা নাকি যমজ বোন এবং তারা আমাকে অনেক পছন্দ করেছে। তারা আমাকে বিবাহ করতে চায় এবং পরিস্থানে নিয়ে যেতে চায়, আমাকে রাজা করতে চায়। আমি আর সহ্য করতে পারিনি। সেদিন রাত্রেই আমি মা বাবাকে ঘুম থেকে ডেকে তুলে তাদের এই সব ঘটনা খুলে বলি। শুনে তারা খুব বিচলিত হয়ে পড়লেন। পরদিন 2 গ্রাম পরে আমাদের এক কবিরাজ তার কাছে নিয়ে গেলেন আমার বাবা মা। কবিরাজ তাদেরকে বললেন, তোমার ছেলের ওপর 1টা নয়, 2টা নয়, 4-4টি পরীর আসর করেছে। তার চেহারা সুন্দর, এজন্যই পরীরা আকৃষ্ট হয়ে তাকে নানা রকম প্রলোভন দিয়ে বিয়ে করার চেষ্টা করছে। সে যদি কারো প্রস্তাবে রাজি হয়ে যেত তাহলে তখনই সে মারা যেত, আর পরীরা তাকে নিজের সাথে নিয়ে যেত। আপনারা কালকে এসেন, আমি তাবিজ নকশা করছি, কাল সেটা ওকে পরিয়ে দেবেন।
আর আজকে সারাদিন ও যাতে ঘর থেকে বের না হয় সেটা খেয়াল রাখবেন। আবার ঘরে আসলাম, সারাদিন ঘর থেকে বের হই নাই। পরদিন আবার গেলাম সেইখানে, গিয়ে দেখলাম তিনি আগের থেকেই বসেছিলেন 4টা তাবিজ নিয়ে। তাবিজগুলো তিনি মা বাবার হাতে দিয়ে আমাকে পরিয়ে দিলেন। তিনি বললেন, কোনোদিন এই তাবিজ যেন তোমার শরীর থেকে না খসে, তোমার ওপরে কিন্তু অনেক বিপদ, তোমার এই আল্লাহর দান করা সুন্দর চেহারাই তোমার বিপদ ডেকে আনবে, সাবধানে থেকো। আমার মা বাবা তাবিজ 4টা আমার হাতে পরিয়ে দেন। আমরা বিদায় নিয়ে চলে আসি। এই কথা বলে চাচা থামলেন, লম্বা করে একটা দম নিলাম। ইমরুল বলল, চাচা অনেক ধন্যবাদ আপনাকে ঘটনাটা বলার জন্য। দেখেন ঘটনা শুনতে শুনতে কত পথ এগিয়ে এসেছি, টেরই পাইনি। তখন চাচা বললেন, ভাতিজা ঘটনা তো এখনো শেষই হলো না। এবার আমি আর ইমরুল হতভম্ব হয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে রইলাম। এক মুহূর্তের পর নিজেকে সামলে নিয়ে চূড়ান্ত বিস্ময়ের সাথে বললাম, এত কিছু ঘটে যাওয়ার পরও আবার কি ঘটতে পারে চাচা? চাচা বললেন, এখনো তো পথ বাকি আছে, তাহলে শুনেই নাও বাকিটা। এই বলে চাচা আবারও বলতে শুরু করলেন। আমার কিন্তু এই তাবিজ কবজে কোনো রকমের বিশ্বাস আগে ছিল না, সেই সময় হয় নাই। তবুও মা বাপের মনে যাতে শান্তি হয় সেই জন্যই ভাবলাম কয়েকদিনের জন্য পরে রাখি, সবকিছু ঠিক হয়ে গেলে আবার খুলে ফেলবো। 10-12 দিন পরে যখন সবকিছু স্বাভাবিক হয়ে গেল, তখন আমি একদিন গোপনে গোসল করার সময় হাত থেকে তাবিজগুলো খুলে ফেলি। তবে তাবিজগুলো আমি ফেলে দেইনি, নিজের সাথে করেই ঘরে এনে সেগুলোকে লুকিয়ে রাখি। সেদিন রাত্রে আমার সাথে যা ঘটে সেটা মনে হলে এখনও শরীর ঠান্ডা হয়ে যায়। সেদিন রাত্রে আমার আগের স্বপ্নগুলোতে দেখা সেই 4টি পরী একত্রে আমার সামনে এসে দাঁড়ালো। 4জন একসাথে খুব মিষ্টি গলায় কথা বলতে শুরু করলো। মনে হচ্ছিল যেন কেউ আমাকে কথা না, গান শোনাচ্ছে। তারা সবাই একসাথে বলতে লাগলো, সেই পুরনো কথা, অনেক দিন পর আপনার কাছে আসার সুযোগ হলো, আজ তারা কি আমাকে ছাড়বেই না, এই সমস্ত। এই বলে তারা আমাকে কোথায় যেন টেনে হেঁচড়ে নিয়ে যেতে লাগলো। আমি স্বপ্নের মধ্যেই তারস্বরে চিৎকার শুরু করলাম। ঠিক সেই মুহূর্তেই ফজরের আজান কানে আসা মাত্রই হঠাৎ করেই যেন আমার চৈতন্য ফিরে আসলো। চোখ মেলে যা দেখি তাতে আমি নিজের চোখে নিজে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বাড়ি থেকে বেশ দূরে খোলা মাঠের মধ্যেখানে উপুর হয়ে শুয়ে আছি। আমার মুখ থেকে ক্রমাগত লালা বের হয়ে আসছে। লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। আমি এখানে কেমন করে এলাম? আমি তো নিজের ঘরেই ঘুমিয়েছিলাম। তার মানে কি পরীরা আমাকে সত্যি সত্যি কোথাও নিয়ে যাচ্ছিল? যাই হোক, তখন আমি বাসার দিকে হাঁটা দিলাম। কাউকে কিছুই বললাম না। ফজরের নামাজ পড়ার পর তাবিজগুলো আবার হাতে পরে নিলাম। তারপর তাবিজের প্রতি সামান্য বিশ্বাস জন্মালো। ভাবলাম এইবার মনে হয় আর কোনো সমস্যা হবে না। সেদিন রাতে সেই ঘটনা ঘটলো, সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আবার আমার স্বপ্নে একসাথে সেই 4 পরী আসে। এইবার তারা আগে ফুঁসতে ফুঁসতে আমাকে বলল, তোর কারণে আমাদের জীবনের শান্তি নষ্ট হয়েছে। তোকে আমরা চেয়েছিলাম আমাদের রাজা বানিয়ে রাখতে, তুই সেটাও হতে দিলি না। আমরা তোকে ছাড়বো না, আমাদের সাথে করে নিয়ে যাবই। এরপর আমাকে তারা শূন্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। একটু পরে তারা আমাকে জোরে ধাক্কা দিয়ে কোথায় যেন ফেলে দিল। ঠিক সেই সময় বিশাল এক ঝপাং শব্দে আমার সম্বিত ফিরে এলো। আমি বুঝতে পারছিলাম আমি পানিতে পড়ে গেছি। নদীতে তীব্র স্রোত, সাঁতার দিয়ে পাড়ে উঠে আসতে পারছি না, বারবার স্রোতের জন্য পিছিয়ে যাচ্ছি। মধ্যরাত, চারিদিকে কোনো কোলাহল নেই, খুব অন্ধকার ছিল। তার উপর শরীর দুর্বল লাগছিল, তাই জোরও পাচ্ছিলাম না তেমন। ভাসতে ভাসতে অনেকটা দূরে চলে আসি। এরপর আল্লাহর মেহেরবানিতে পাড়ের নাগাল পাই। কোনো রকমে উঠে আসি। ধারে কাছের একটা বাড়িতে গিয়ে সেখানে বললাম রাতটুকু আশ্রয় দেওয়ার জন্য। সেই বাড়ির মানুষজন আমাকে জিজ্ঞেস করতে থাকে, এত রাতে আমি পানিতে কিভাবে পড়লাম? তখন তাদের কাছে আমি সত্যি কথা বলার সাহস পেলাম না। বললাম নৌকা দিয়ে মাছ ধরতে এসেছিলাম নদীতে, বড় বড় ঢেউয়ের জন্য নৌকাটা বারবার দুলছিল, তাল হারিয়ে একসময় নৌকা থেকে পড়ে যাই। এরপর সাঁতরাতে সাঁতরাতে এখানে আসছি। রাতটুকু কোনো মতে থেকে খুব ভোরবেলা আমি বের হয়ে আসি। খেয়াল করলাম আমাদের গ্রাম থেকে অনেক দূরে আমরা চলে এসেছি। হাঁটা পথে গ্রামে পৌঁছাতে 2 ঘন্টা সময় তো লাগতই।
এরপর গ্রামে ঢোকার পর অবাক হয়ে দেখলাম সবাই মিলে আমাকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসছে। এদিকে বাড়িতে তো আমার মা বাবা কান্নাকাটির বন্যা বইয়ে দিয়েছেন। আমাকে দেখে তারা বুকে জড়িয়ে ধরলেন, কই গিয়েছিলাম জানতে চাইলেন, সবকিছু খুলে বলি। সবাই মিলে আবার সেই কবিরাজকে খবর দেয়। কবিরাজ এসে আমার কথাবার্তা শোনার পর আমাকে খুব বকাঝকা করেন, বলেন, তোমাকে আমি মানা করেছিলাম যে প্রাণ থাকতে কোনোদিন শরীর থেকে এই তাবিজ খুলবা না, কেন তুমি শোনোনি আমার কথা? যেই 4 জন পরী তোমার উপর আসর করেছিল তারা যথেষ্ট শক্তিশালী পরী, যেই কারণে তারা মানুষের স্বপ্নে এসে দেখা দেয়, মানুষকে উড়িয়ে নিয়ে যায়, এমনকি মানুষকে মেরেও ফেলতে পারে। তোমাকে তারা অনেক পছন্দ করতো, সেই জন্য তোমার সাথে প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ওদের সাথে নেওয়ার চেষ্টা করে। সেই সময় আমি আসি আর সেই 4 জন পরীকে তাবিজের মাধ্যমে বন্দি করে রেখে যাই, যাতে তোমার কোনো বিপদ না হয়। কিন্তু তুমি করে বসলা উল্টা কাজ, তাবিজগুলো খুলে ফেললা। তাবিজ খুলে ফেলায় ওদের শক্তি আরো বেড়ে গেল আর ওরা মুক্তি পেয়ে গেল। এখন আমার পক্ষে কিছু করা সম্ভব না, আমাকে মাফ করো, কারণ এখন ওরা আরো শক্তিশালী। তুমি আরো বড় কোনো হুজুর বা কবিরাজ দেখাও। এই কথা বলে কবিরাজ চাচা চলে গেলেন। অভাবের পরিবার, তাই আর বাইরের কোনো হুজুর কবিরাজ দেখানো আমার পক্ষে সম্ভব হয় নাই। এখনও ওরা আমার পিছু ছাড়ে নাই, সেই কারণে আমি এক জায়গায় বেশি দিন থাকতে পারি না। ওরা আমাকে ঠিক খুঁজে বের করে ফেলবে, আবার আমাকে স্বপ্নে ভয় দেখাবে, কিন্তু মারবে না, কারণ আমি নাকি তাদের শান্তি নষ্ট করেছি। এই কারণে তারা আমাকে শান্তিতে থাকতে দেবে না। এর আগে আমি উত্তরবঙ্গের নানান জায়গায় রিক্সা চালিয়েছি। ঢাকায় ছিলাম, কুমিল্লায় ছিলাম, এখন সিলেট আসছি। কোনোখানেই 2-2.5 বছরের বেশি টিকতে পারি না। এখানেও কয়েকদিন থাকতে পারবো জানি না। ভাতিজারা, সবই তো শুনলা, এইবার চাচার জন্য দোয়া করো। আমার কিচ্ছু চাই না, আমার মা এখনো বেঁচে আছে, তাই মার জন্য কষ্ট করে হলেও রিক্সা চালাচ্ছি। আমার বিয়ে শাদিও হয়নি, কারণ ওই পরীরা অনেকবার পাত্রীপক্ষের পরিবারকে নানাভাবে ভয় দেখিয়েছে। সে আরো বড় কাহিনী, এইগুলো এখন না বলি, খালি একটা কথা বলি, তোমরা একটু কষ্ট করে আমার আর আমার মায়ের জন্য দোয়া করো। এই বলে চাচা তার কাহিনী শেষ করলেন। তার সামান্য রাস্তায় বাকি ছিল, আর তারপর নেমে যায় আমি আর ইমরুল। চাচা চলে যান, তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। চাচা যেদিকে চলে গেলেন সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম, মানুষের জীবন কি বিচিত্র, কত রকমই মোড় আসে জীবনে। আর ছোট্ট একটা সিদ্ধান্তও ভবিষ্যতের সমগ্র জীবনযাপনই বদলে দেয়। এসব ভাবতে ভাবতে যখন বাসার পথে হাঁটছি, তখন হঠাৎ মনে হলো লোকটার নাম ঠিকানা কিছু তো জানা হলো না। তাড়াতাড়ি ইমরুলকে ফোন করি। সে ফোন রিসিভ করে জানালো যে সে মাত্র রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে রিক্সা ছেড়ে দিয়েছে। তার মাথাতেও নাকি নাম ঠিকানার কথা আসেনি, কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গিয়েছে। অতঃপর যাকে ঘিরে এত কিছু ঘটে গেল, সেই ব্যক্তিটি অজানাই থেকে গেলেন আমাদের কাছে। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আসলে ঘটনাটি আমার সম্পূর্ণ মনে পড়ছে না, আরও অনেক ছোটখাটো কথাবার্তা, বিচ্ছিন্ন কিছু হয়তো ঘটনা থেকে বাদ পড়ে গেছে। যেটুকু মনে আছে সেটুকুই চেষ্টা করেছি গুছিয়ে লিখবার। আশা করছি ভালো লেগেছে। আবারও ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। শুভকামনা সকলের জন্য। ভূত.com দীর্ঘজীবী হোক। দীপ্ত, সিলেট।